আমি খালেদ মহিউদ্দিন আছি বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালকের সদর দপ্তরে। র্যাব বাংলাদেশের এলিট ফোর্স হলো। র্যাব নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা চলেছে অনেক রকম বিতর্ক। তবু ৫ আগস্ট পরবর্তী একটা পরিবর্তিত পরিস্থিতিতে কেমন করছে র্যাব, কি তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং কি চ্যালেঞ্জ তারা অতিক্রম করছে, এর মধ্যে দিয়ে আমরা আলোচনা করার জন্য আজ পেয়েছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক জনাব এ কে এম শহীদুর রহমানকে, যিনি নানা কিছুর পাশাপাশি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কারেও ভূষিত হয়েছেন। জনাব এ কে এম শহীদুর রহমান, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ খালেদ ভাই, হ্যাঁ, আমাকে আপনাদের এই অনুষ্ঠানে নেওয়ার জন্য। এবং আমি আপনার মাধ্যমে ঠিকানার সকল দর্শক শ্রোতা তাদের প্রতি রইল আমার শুভকামনা। প্রথমেই যে প্রশ্নটা করতে চাই, আমরা একটু ইতিহাসের দিকে যেতে চাই যে ২৪-এর ৫ আগস্ট সাবেক সরকারের পতনের পরে যে একটা অবস্থা হয়েছিল, তাতে সবচেয়ে বেশি আমার মনে হয় মানে পুলিশকে নেতৃত্ব দেওয়ার মতো আসলে কেউ ছিল না। সে সময় আপনাকে পুলিশের ফোকাল পার্সন বা যদি বলি সমন্বয় ঘোষণা করা হলো। এই সময় বাংলাদেশের পুলিশের পরিস্থিতি কেমন দেখলেন? আপনাকে এই দায়িত্ব আসলে কে দিল? মানে আপনার ৫ই আগস্টের এই ঘটনার পরে সেই থেকে ৫ই আগস্ট থেকে তো পুলিশের কোনো কার্যক্রম ছিল না। ৬ই আগস্ট সকালবেলা যখন আমি জানতে পারলাম যে আমাদের পুলিশের অনেক সদস্য বিভিন্ন থানায় তাদের মৃতদেহ পড়ে আছে, তাদের লাশ বিভিন্ন জায়গায় টাঙানো আছে, পোড়া দেহ মরদেহ বিভিন্ন জায়গায় পড়ে আছে, তখন মানে আমি পুলিশের একজন সিনিয়র অফিসার হিসেবে, সার্ভিং অফিসার হিসেবে মনে হলো যে আমাদের কিছু একটা করা দরকার। তো তখন পুলিশ হেডকোয়ার্টার্সে কোনো সিনিয়র লেভেলের কোনো অফিসার দপ্তরে র্যাব বাংলাদেশের এলিট ফোর্স হলো। র্যাব নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা চলেছে অনেক রকম বিতর্ক। তবু ৫ আগস্ট পরবর্তী একটা পরিবর্তিত পরিস্থিতিতে কেমন করছে র্যাব, কি তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালকের সদর দপ্তরে। র্যাব বাংলাদেশের এলিট ফোর্স হলো। র্যাব নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা চলেছে অনেক রকম বিতর্ক। তবু ৫ আগস্ট পরবর্তী একটা পরিবর্তিত পরিস্থিতিতে কেমন করছে র্যাব, কি তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং কি চ্যালেঞ্জ তারা অতিক্রম করছে, এর মধ্যে দিয়ে আমরা আলোচনা করার জন্য আজ পেয়েছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক জনাব এ কে এম শহীদুর রহমানকে, যিনি নানা কিছুর পাশাপাশি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কারেও ভূষিত হয়েছেন। জনাব এ কে এম শহীদুর রহমান, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ খালেদ ভাই, হ্যাঁ, আমাকে আপনাদের এই অনুষ্ঠানে নেওয়ার জন্য। এবং আমি আপনার মাধ্যমে ঠিকানার সকল দর্শক শ্রোতা তাদের প্রতি রইল আমার শুভকামনা। প্রথমেই যে প্রশ্নটা করতে চাই, আমরা একটু ইতিহাসের দিকে যেতে চাই যে ২৪-এর ৫ আগস্ট সাবেক সরকারের পতনের পরে যে একটা অবস্থা হয়েছিল, তাতে সবচেয়ে বেশি আমার মনে হয় মানে পুলিশকে নেতৃত্ব দেওয়ার মতো আসলে কেউ ছিল না। সে সময় আপনাকে পুলিশের ফোকাল পার্সন বা যদি বলি সমন্বয় ঘোষণা করা হলো। এই সময় বাংলাদেশের পুলিশের পরিস্থিতি কেমন দেখলেন? আপনাকে এই দায়িত্ব আসলে কে দিল? মানে আপনার ৫ই আগস্টের এই ঘটনার পরে সেই থেকে ৫ই আগস্ট থেকে তো পুলিশের কোনো কার্যক্রম ছিল না। ৬ই আগস্ট সকালবেলা যখন আমি জানতে পারলাম যে আমাদের পুলিশের অনেক সদস্য বিভিন্ন থানায় তাদের মৃতদেহ পড়ে আছে, তাদের লাশ বিভিন্ন জায়গায় টাঙানো আছে, পোড়া দেহ মরদেহ বিভিন্ন জায়গায় পড়ে আছে, তখন মানে আমি পুলিশের একজন সিনিয়র অফিসার হিসেবে, সার্ভিং অফিসার হিসেবে মনে হলো যে আমাদের কিছু একটা করা দরকার। তো তখন পুলিশ হেডকোয়ার্টার্সে কোনো সিনিয়র লেভেলের কোনো অফিসার দায়িত্বে ছিলেন না, ঢাকা মেট্রোপলিটন পুলিশেরও কেউ দায়িত্বে ছিল না। এর মধ্যে শুনতে পেলাম যে রাজারবাগেও আপনার যারা পুলিশ সদস্য আছে তাদের মধ্যে এক ধরনের বিদ্রোহ, প্রায় ৪-৫০০ লোক সশস্ত্র অবস্থায় তারা রাজারবাগ লাইনের মধ্যে ঘোরাঘুরি করতেছে, একটা উত্তেজনা বিরাজ করতেছে। তো এই অবস্থায় আমি আমার টেলিকমে, তখন আমি কর্মরত ছিলাম পুলিশ টেলিকমে, তো আমার কয়েকজন সহকর্মী এবং আরও বিভিন্ন পুলিশের বিভিন্ন ইউনিটের আরও কিছু সহকর্মী আমরা পুলিশ অফিসার্স মেসে সকালের দিকে ইন অ্যান্ড অ্যারাউন্ড 10:30-11টার দিকে একত্রিত হই এবং আমাদের বেশ কিছু রিটায়ার্ড অফিসারও এখানে আসলেন। তো আসার পরে আমরা চিন্তা করলাম যে আমাদের কিছু একটা করা দরকার, কারণ পুলিশের নেতৃত্বে এখন আর কেউ নাই, পুলিশও ফাংশন করতেছে না। জানতে পারলাম, সারা বাংলাদেশেই খোঁজ নিয়ে দেখলাম যে বিভিন্ন অসংখ্য থানা আপনার আক্রমণের শিকার হয়েছে, সেখান থেকে পুলিশ সদস্যরা চলে গেছে, কেউ পালিয়ে গেছে। না, ভয় ঠিক না, আমি আসলে পুলিশ বাহিনীতে 34 বছর যাবৎ কর্মরত আছি। আমার এইটুকু বিশ্বাস আছে যে পুলিশ সদস্য যাদের সাথে আমি কর্মরত আছি বা
ছিলাম তারা অন্তত আমার ব্যাপারে অন্তত তাদের কারো কোনো ক্ষোভ বা কষ্ট নাই, বরং তারা আমাকে ভালোই জানে। আর একটা দায়িত্ববোধ থেকেই, আর তখন রাস্তায় নামা আমাদের জন্য নিরাপদ ছিল না পোশাকে। তো আমি একটা সিভিল ড্রেসে একটা প্রাইভেট কার নিয়ে প্রথমে গেলাম আমাদের যে পুলিশের যে 999, ওই 999টি আগের দিন রাতে বন্ধ হয়ে যায়। তো 999-এর যে দায়িত্বরত অফিসার ছিল তার সাথে আমি টেলিফোনে কথা বলি এবং আরও কয়েকজন লোক নিয়ে এসে 999টা চালু করি এবং ওখান থেকে আমরা পুলিশ অফিসার মেসে আসি। আসার পরে আমরা চিন্তা ভাবনা করি যে কিছু একটা আমাদের করা দরকার, যে আমাদের যারা রিটায়ার্ড সিনিয়র অফিসার ছিলেন তারা ছিলেন, আমরাও কর্মরত ছিলাম। তখন ওনারা বললেন যে তুমি একটু দায়িত্ব নিয়ে কিছু একটা করো। তখন আমি মনে করলাম যে এটাই আমার একমাত্র প্রথম কাজ হওয়া উচিত, যে পুলিশের যে সমস্ত সদস্য যারা নিহত হয়েছে, যাদের লাশ বিভিন্ন জায়গায় পড়ে আছে, রাস্তাঘাটে, থানায়, বিভিন্ন জায়গায়, তো এগুলি সংগ্রহ করে নিয়ে আসা এবং তাদের সৎকারের ব্যবস্থা করা। তো অ্যাকর্ডিংলি আমি অফিসার মেসে আমরা কয়েকটা টিম করলাম, 4-5টা টিম করে এই টিমের সদস্যকে কাউকে রামপুরার দিকে পাঠালাম, কাউকে উত্তরার দিকে, যাত্রাবাড়ির দিকে, বিভিন্ন জায়গায় আমরা পাঠালাম। পাঠিয়ে তারপরে আমি আমার কয়েকজন সহকর্মী নিয়ে রাজারবাগে গেলাম, পুলিশ লাইন্সে। লাইন্সের গেট আটকানো, ওরা আমাদেরকে ঢুকতে দেবে না, প্রথম রাজি হয়নি। পরে ওর মধ্যে আমার পরিচিত 2-1 পুলিশ সদস্য ছিল, তারা এগিয়ে এসে আমাকে ভিতরে নিয়ে যায়। তো রাজারবাগে তখন আসলে একটা ভয়াবহ এবং একটা বিপজ্জনক পরিস্থিতি ছিল। 400-500 পুলিশ সদস্য অস্ত্রসহ তারা সেখানে সাদা পোশাকে ঘোরাঘুরি করতেছে, একটা উত্তেজনা। তাদের মধ্যে এই ধরনের একটা ধারণা আসছে যে বিসিএস পুলিশ অফিসাররা তাদের সঙ্গে বিট্রে করেছে, তাদের নেতৃত্বে তারা এই কাজগুলা করেছে, এখন তারা কেউ নাই। তাই সুতরাং একটা ক্ষোভ তাদের মধ্যে কাজ করতেছে। তখন আমি তাদের কাছে গেলাম, আমি তাদেরকে বললাম যে দেখো, পুলিশের যারা এতদিন নেতৃত্ব দিয়েছে আমি কিন্তু তাদের মধ্যে কেউ না, আমি এই পুলিশ টেলিকমের এই কাজে ব্যস্ত ছিলাম, এই ধরনের কোনো অপারেশনাল কাজে আমি জড়িত ছিলাম না। বাট আজকে তোমাদের এই বিপদে আমি আসছি এবং একটা উদ্দেশ্য নিয়ে আসছি, যে আমাদের যে সমস্ত পুলিশ সদস্য নিহত হয়েছে তাদের যে মৃতদেহ এগুলিকে সংগ্রহ করা এবং ধর্মীয় মতে সৎকারের ব্যবস্থা করা। তো তোমরা প্লিজ আমাকে হেল্প করো। তো তখন তারা আমার কথায় তাদের মধ্যে যে ক্ষোভ কিছুটা প্রশমিত হয়। প্রশমিত হওয়ার পরে আমরা ওই যে আমাদের যে গ্রুপ বিভিন্ন জায়গায় পাঠালাম, সেখান থেকে মৃতদেহ। এইখানে একটু মাঝখানে একটু প্রশ্নটা করি, সেইটা হচ্ছে যে আপনার তখন মানে আপনি তো প্রথম পুলিশ কর্মকর্তা যাকে 5 আগস্টের পরে আমরা আসলে আমাদের ক্যামেরায় পেয়েছি। আমি সে সময় দেখে কিন্তু আমাদের কাছেও অনেকে প্রশ্ন করেছেন, যেসব পুলিশ কর্মকর্তা বা আপনার ফোর্সের যারা আসলে মারা গিয়েছেন তারা বিচার পাবেন কি না, বা তারা মানে তাদের পরিবারের প্রতি আসলে ঠিকমতো পুলিশের পক্ষ থেকে যেটাকে আপনার সহকর্মী কেউ মারা গেলে যে বেনিফিট বা যেগুলি খোঁজ খবর খেয়াল আপনারা রাখেন সেগুলি রাখতে পারছেন কিনা, এরকম। আমরা ওই যে যে জিনিসটা আমি বললাম, যে প্রথম দায়িত্ব ছিল যে আমার যেটা দায়িত্ববোধ থেকে আমি এই কাজটা করেছি, সেটা হলো তাদের ধর্মীয় মতে সৎকার হোক, তারপরে তাদের মৃত্যুর বিষয়ে এবং তাদের ক্ষতিপূরণ এটা আপনার পুলিশ বাহিনী কিংবা সরকারিরা বিবেচনা করবে যে তাদের জন্য কি করা হবে কি হবে না, এটা ওকে। বাট আমি যে প্রাথমিক কাজ, যে তাদের প্রত্যেকটা মানুষেরই রাইট আছে তার ধর্মীয় মতে তার সৎকার হওয়াটা, এটা তার বার্থরাইট, জাস্ট ওই কাজটুকু আমি তখন করেছি। আপনার আবার ওই জায়গায় ফিরে আসি, 24-6 আগস্ট আপনি যখন ফোকাল পারসন, মানে আপনি বললেন যে কেউ তো আসলে দায়িত্ব দেয় না, দায়িত্বটা আপনার দায়িত্ববোধ থেকে আপনি দায়িত্ব নিলেন। তখন আপনি বলছিলেন, আপনাকে আমি কোট করতেছি, বর্তমানে আমরা সংকটময় সময় পার করছি, আমাদের অনেক পুলিশ সদস্য মারা যাচ্ছে, তাদের মধ্যে অনেক ভয় ভীতি কাজ করছে। 12-14 মাস পার হলো। মাননীয় মহাপরিচালক, আপনি কি মনে করেন যে পুলিশের ভয় এখন একটু কমেছে? কি মনে হয়, মানে এটার ভালো মূল্যায়ন আপনারা করতে পারবেন, জনগণ করবে যে পুলিশ তখন কি অবস্থায় ছিল, আজকে কি অবস্থা আছে। তা আমি মনে করি যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অপরাধ নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করতেছে। তবে জনগণের প্রত্যাশা পূরণের জন্য যতটুকু দরকার ততটুকু পারতেছে কিনা সেটা নিয়ে হয়তো ডিবেট থাকতে পারে। বাট আমার মনে হয় এখন আমরা সারা দেশই পুলিশ বাহিনী আগের চেয়ে অনেক বেশি সুসংহত এবং আমরা আমাদের দায়িত্ব মোটামুটি নির্ভয়ে এখন পালন করতেছি। তবে জুলাই আগস্টের ওই ট্রমা হয়তো অনেকের মধ্যে থাকতে পারে, বাট আমার মনে হয় এটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি এবং আমাদের এই যে দায়িত্ব, বেসিক যে দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন করা, এগুলা পুলিশ বাহিনী সারা দেশে এখন করতেছে। তবে জনগণের প্রত্যাশা মতো হচ্ছে কিনা সেখানে হয়তো ঘাটতি থাকতে পারে।
বাট আমরা করে যাচ্ছি, সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। এইখানেও যদি আমি একটা সম্পর্ক প্রশ্ন করি, জনগণের প্রত্যাশা পূরণ করতে গিয়ে বাংলাদেশের পুলিশ বাহিনীকে অনেক সময় তাদের কাজের চেয়ে এক্সট্রা কাজ করতে হয়। তাদের কোনো ৮ ঘন্টা ১০ ঘন্টা কোনো মানবিক আওয়ার সেটা অনেক সময় থাকে না, অনেক সময় এক্সট্রা কাজ করতে হয়েছে, অনেক সময় অনেক কঠিন মেজার নিতে হয়েছে। সেইটা কোনো সময় পলিটিক্যাল চাপে, কোনো সময় নিজেরা উদ্যোগ নিয়েও করছেন। তো এর জন্য আসলে তাকে সমালোচিতই অনেক বেশি হইতে হয়েছে। এখন কি জনগণের উপকার হোক আর না হোক, পুলিশ বাহিনী কি সেইভাবে, আমি শুধু পুলিশের কথা, আমি আপনার বাহিনীর কথাও বলি, যে আমরা আগে দেখছি যে যে কোনো সময় যে কোনো কিছুর জন্য র্যাবকে ডাকা, আবার দেখছি যে র্যাবের ক্ষেত্রে গুম হচ্ছে কিনা, খুন হচ্ছে কিনা, র্যাব নানা রকম অসদাচরণ করছে কিনা সেটা দেখা। এইটার এখন কি অবস্থা, মানে আপনি কি এটার মধ্যে একটা আমরা ব্যালেন্স? র্যাবের যদি দায়িত্ব বলেন, আমরা র্যাবের যে আমাদের যে ম্যান্ডেটের দায়িত্ব, আমরা ওই দায়িত্বের মধ্যে আমরা কনফাইন্ড আছি। সেটা হলো অবৈধ অস্ত্র উদ্ধার, তারপরে আপনার আর্মস গ্যাং যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা, আপনার গোয়েন্দা তথ্য সংগ্রহ, এবং মামলার তদন্ত, যেটা সরকার কর্তৃক আমরা নির্দেশিত হবে, সরকার আমাদেরকে যে আদেশ দেবে সেই মামলাগুলি তদন্ত। তো আমরা ভেরি মাচ উই আর কনফাইন্ড উইথ দিস আমাদের অ্যাক্টিভিটিস। আপনি যে কথাগুলো বললেন যে এই ধরে আনা বেশি ওভার এজিলিটি, এটা যেমন আপনার যে গুম খুন ক্রসফায়ার, এটা আমাদের বা কোনো বাহিনীরই আইনসঙ্গত কোনো কাজ না। এটি নিঃসন্দেহে বেআইনি কাজ এবং ফৌজদারি অপরাধের কাজ। তো সুতরাং র্যাবের কোনো সদস্য বর্তমানে জুলাই আগস্টের পরে কোনো সদস্যই এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নাই। এই অন্যায়ের বা এই ফৌজদারি অপরাধের দায় এই বাহিনীর কেউ আর নিতে ইচ্ছুক না এবং করবেও না। বাট আমরা আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে, যেমন আপনার জুলাই আগস্টের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট ঘাটতি ছিল, তখন আমাদের ম্যান্ডেটের বাইরেও ল অ্যান্ড অর্ডারের কাজগুলো আমাদের ওটা করতে হয়েছে, যদিও যেটা আমাদের কিন্তু ম্যান্ডেটের কাজ না। যেমন আপনার আশুলিয়া, সাভার, গাজীপুরে গার্মেন্টসের যে আন্দোলনগুলো হলো, সেখানেও আমাদের সেটা প্রশমিত করার জন্য যৌথ বাহিনীর সাথে, সেনাবাহিনীর সাথে, পুলিশের সাথে আমরা কাজ করেছি। এবং সারা দেশই ওই সময় আপনার চুরি ডাকাতি এগুলো বন্ধের জন্য আমাদেরকে রোবাস্ট পেট্রোলিং করা, এই কাজগুলো আমাদের করতে হয়েছে, এবং আমরা এখনও সেগুলো করে যাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য। তো আমরা ওই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য যতটুকু করা আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার কলিগরা একটা প্রশ্ন গত ১২ বছর ১৩ বছর ধরে আমরা সবাই মিলে করে আসছি, সেটা হচ্ছে সাগররুনি হত্যার ব্যাপারটা, যেটা র্যাব কিছুদিন তদন্ত করেছে, র্যাবের হাত থেকে আবার পুলিশের অন্যান্য ফোর্স। আপনারা, মানে আপনি পুলিশ বাহিনীতে ৩৪ বছর কাজ করেছেন, আপনি কি কোনো কিছু বলবেন যে কেন, মানে এই সরকার আসার পরও ১৪ মাস ১৫ মাস এটা নিয়ে আসলে এটার কোনো অগ্রগতি হচ্ছে না কেন? মানে প্রতিবারই আমরা একটা গণনা দেই ১০০ বারের মতো পিছালো শুনানি বা ১১২ বার। এইটা কি আপনি এটা নিয়ে একটু কিছু মন্তব্য করবেন যে এটা আসলে আপনার মানে এটা এরকম কোল্ড কেস হয়ে কেন থাকতেছে? মানে একটা আপনার মামলা বা অপরাধ আপনার তদন্ত করে পুলিশ প্রতিবেদন দেওয়ার আগে সাক্ষ্য প্রমাণ এগুলো সংগ্রহ করতে হয়। হ্যাঁ, সাক্ষ্য প্রমাণ ব্যতীত কোনো অভিযোগ প্রমাণ করা যায় না। তো সাগররুনির মামলায় এটা এখন পর্যন্ত ওই ধরনের প্রতিবেদন দেওয়ার মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা যায় না, এই বিধায় এটার পুলিশ রিপোর্টটা প্রদান করা হয়নি। তা এখন তদন্ত এটা চলমান আছে, দেখা যাক কি হয় এটার বিষয়ে। আচ্ছা, ঠিক আছে। আপনি এই কথাটা কিছুটা বলেছেন যে ৫ আগস্টের আগের র্যাব আর পরের র্যাব, আপনি দায়িত্ব নেওয়ার পরে আমি একটু ছোট করে জানতে কি চাইবো যে আপনি আপনার পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে কখনো কি এর আগে মহাপরিচালক হওয়ার আগে কি কখনো র্যাবে কাজ করেছেন? আমি ইতিপূর্বে র্যাবে কাজ করার আমার কোনো অভিজ্ঞতা নেই। তো আপনি কি একটু বলবেন যে আপনি তো তাহলে র্যাবকে বাইরে থেকে দেখছেন, জি। ৫ আগস্টের পরের র্যাব আর আগের র্যাবের মধ্যে আসলে পার্থক্য কি? মানে আমি যেরকম দেখি সেটা আপনাকে একটু বলি। প্লিজ। যে আমার কাছে মনে হইতেছে যে ৫ আগস্টের পরের র্যাব যেন একটু লো প্রোফাইল। আপনি যেটা কিছুটা বললেন যে নিজেদের যে দায়-দায়িত্ব সেই দায়-দায়িত্বের মধ্যে একটু থাকতে চান। এইটা মানে আরেকটু কি একটু বিস্তারিত করবেন যে মানে র্যাব কি আসলে একটু আড়াল থাকে? আমরা এর আগে র্যাবকে দেখেছি অনেক বেশি মিডিয়ায় আসতে। আমার যদ্দূর মনে পড়ে একটা বড় লেংথের ইন্টারভিউ আপনি র্যাবের মহাপরিচালক হিসেবে আমাকেই মনে হয় বা আজকেই মানে আমরা দেখতে পাচ্ছি। মানে আপনি কি মিডিয়াকে একটু এড়িয়ে থাকছেন বা র্যাব কি একটু মিডিয়া থেকে দূরে থাকছে? আমার মনে হয় না। আমি আপনার যোগদান করার পরে প্রথমে একটা প্রেস ব্রিফিং করি, তারপরেও বেশ কয়েকবার একাধিকবার
প্রেসের সামনে গিয়েছি এবং আপনার বিভিন্ন সময় দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার দুর্গাপূজা বলেন, আমাদের যে ঈদের সময়, রোজার সময় হ্যাঁ আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের দায়িত্ব তদারকির জন্য বের হয়েছি, তখন প্রেসের সাথে আমি কথা বলেছি একাধিকবার। আমাদের 15টা ব্যাটালিয়ন তারাও নিয়মিত অভিযান পরিচালনা করে এবং প্রায় তারা প্রেস ব্রিফিং করে। প্রেসে আমাদের উপস্থিতি আছে, প্রেস আচ্ছা। থেকে যে আমরা মানে দূরে থাকি ব্যাপারটা তা না। না। আমরা প্রেসের মুখোমুখি হয়ে কথা বলি, বরং প্রেসের সাথে আমরা যত বেশি যাই তত বেশি ইনপুট পাই তাদের কাছ থেকে এবং আমাদের আচ্ছা। জন্য এটা আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক ভালো হয়। আচ্ছা, র্যাব পুলিশের একটা এলিট ফোর্স হলো, এর মধ্যে সামরিক বাহিনী থেকে এসে অনেকে কাজ করেন। একটা বিষয় খুব পপুলারলি বলা হয়ে থাকে যে র্যাবকে আসলে নিয়ন্ত্রণ করে সামরিক বাহিনী, এইটা বা করতো। এখনকার পরিস্থিতি আপনি আসলে কি দেখেন? এখনকার পরিস্থিতিতে আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে র্যাব তার যে চেইন অফ কমান্ডের মধ্যে থেকেই কাজ করে। এখানে কোনো বাহিনীর কোনো ধরনের যে অযাচিত বা কোনো ধরনের প্রভাব আছে বলে আমি মনে করি না। আমরা আপনার পুলিশের একটা বাহিনী, পুলিশের একটা অংশ, সেই সুবাদে পুলিশ হেডকোয়ার্টার্স এবং আমাদের যে মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই চ্যানেলের মধ্যে থেকেই আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। আপনিও মানে আসলে আমরা যে বিষয়গুলি নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি, আপনি আপনার প্রারম্ভিক আলোচনায় সবগুলিতেই একটু একটু টাচ করেছেন। তারপরে প্রশ্নটা জি, করি প্লিজ। যে গত 15 বছরের র্যাবের গুম খুন নিয়ে আমি আসলে বলতে চাই যে র্যাবের যখন প্রতিষ্ঠা হয়েছে তারপর থেকে র্যাব আসলে গুম খুন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ক্রসফায়ার, যে নামে ডাকা হোক না কেন, নানা ধরনের এই মানে অনেকেই বলে থাকেন যে পুরো বাহিনীটি একটা দানবীয় বাহিনীতে পরিণত হয়েছিল। আপনি কি মনে করেন এর দায় কি এই র্যাব যে আইনের মাধ্যমে গঠিত হয়েছিল সেই আইনের, এটা সাংগঠনিক কাঠামোর নাকি নির্দিষ্ট কিছু ব্যক্তির? আপনাকে একটু এমনিও মনে করিয়ে দিতে চাই যে আমাদের বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ তিনি কিন্তু একটি উপন্যাসই লিখে ফেলেছিলেন হলুদ হিমু কালো র্যাব নামে। জি। আপনি কি একটু বলবেন যে এটা কি আসলে র্যাব যেই আইনে গঠিত হয়েছিল ওইটার প্রবলেম, কিছু লোকের প্রবলেম, আমাদের চাহিদার প্রবলেম, না মানে আপনার র্যাব যে আইনে গঠিত হয়েছে এপিবিএন অ্যাক্টের সংশোধনের মাধ্যমে, আইনের কোনো ত্রুটি আছে বলে আমি মনে করি না। আপনার গুম খুন ক্রসফায়ার যে কথাই বলেন না কেন, যে জন্য আজকে র্যাব এত সমালোচিত, র্যাবের বিরুদ্ধে ইউএস স্যাংশনও আছে এই কারণে। তো এই কাজগুলি কোনো বাহিনীর, আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে না। এগুলি আসলে একেবারে আপনার একটা ক্রিমিনাল অফেন্স। খুন করা, গুম করা, আটকিয়ে রাখা, কোথাও রংফুল কনফাইনমেন্ট, ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স, যাই বলি না কেন, এগুলো আপনার একেবারেই ফৌজদারি অপরাধ। এই অপরাধ কোনো বাহিনীর মানে আইনগত ঘাটতি কিংবা তার আইনের জ্ঞানের অভাবের জন্য সেই কাজগুলো করেছে, ব্যাপারটা আমার কাছে তা মনে হয় না। এগুলি ডেলিভারেটলি কোনো একটা উদ্দেশ্যে যারা করেছেন তাদের একটা উদ্দেশ্য ছিল, তারা হয়তো কারো দ্বারা নির্দেশিত হয়ে করেছেন বা তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা, লাভের জন্যই তারা মানুষকে খুন করেছেন, মানুষকে বছর পর বছর আপনার সকল আয়নাঘরে আটক রেখেছেন, যে আয়নাঘর বলে যেটা আমরা বলি, এখানে আটক রেখেছেন। এটা আইনের ত্রুটির জন্য না, এটা তার পেশাগত জ্ঞানের অভাবের জন্য হয়নি। এগুলি আমি মনে করি যে উদ্দেশ্যমূলকভাবেই এগুলি করা হয়েছে এবং এটা ফৌজদারি অপরাধে একটা অপরাধ এবং এই জন্য তাদের বিরুদ্ধে তদন্ত হয়ে এবং তাদের বিচারের সম্মুখীন হওয়া উচিত। জাতিসংঘ মানবাধিকার কার্যালয় থেকে মানে জুলাই আন্দোলন, গুম খুন ইত্যাদি নিয়ে তদন্ত করে র্যাব বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছিল। অনেকে আবার এটা বলে থাকেন এই বিশেষ বাহিনী যদি একটু লো প্রোফাইলেই থাকে, যদি তার কাজের মধ্যে দিয়ে যদি থাকে, তাহলে আর এই বিশেষ বাহিনী থাকার আর দরকার কি? আপনি আবার মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে বলছেন, আপনাকে যদি উদ্ধৃত করি যে আমরা এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি, র্যাব বিলুপ্ত হবে কি না হবে এটা নিয়ে চিন্তা ভাবনা করছি না, এটা সরকার দেখবে। আমরা যদি প্রশ্নটা এরকম করি যে আসলে এই বাহিনীটা থাকা না থাকা একরকম কিনা, মানে আমার ওই উত্তর সেই একই হবে, হ্যাঁ। যে বাহিনী থাকবে কি না থাকবে এটা সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে। তবে এই বাহিনী যতদিন আছে ততদিন পর্যন্ত আপনার তার উপরে যে অর্পিত দায়িত্ব, এটা আমরা আস্থার সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে আমরা এই দায়িত্ব পালন করে যাব এবং আমরা মনে করি যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কিংবা অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের বাহিনী আপনার কাজ করে যাচ্ছে, তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমি যদি আপনাকে 5ই আগস্ট থেকে
এই পর্যন্ত যেটা হিসাব দেই, আমাদের কাজের একটা ছোট হিসাব দেই, আমরা এই পর্যন্ত 19,343 জন লোককে আমরা বিভিন্নভাবে গ্রেপ্তার করেছি। এর মধ্যে আপনার অস্ত্র আইনে 19,343। জি, অস্ত্র আইনে 306 জন, এবং আমরা অস্ত্র উদ্ধার করেছি 686টি। এটা কি সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে? এগুলা অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন সময়, হ্যাঁ। এরপরে আপনার হত্যা মামলায় 2,714 জনকে আমরা গ্রেপ্তার করেছি হত্যা মামলায়। এর মধ্যে আপনি এই হত্যা মামলাগুলি কি বিশেষ কোনো মামলা আপনাদের কাছে কেন আসলো? না না, এগুলো আপনার ওই যে মামলা আমাদের কাছে আসেনি। যেমন আপনাকে আমি বলি যে চাঁদপুরে একটা ট্রলার বা একটা কার্গো জাহাজে ডাকাতি হয় এবং 7 জন লোকে হত্যা করে সেই ডাকাতিটা সংগঠিত হয়। তো শোনার সাথে সাথেই ঘটনা আমাদের নলেজ আসার সাথে সাথেই আমরা এটা শ্যাডো ইনকোয়ারি শুরু করি এবং 24 ঘন্টার মধ্যে এর যে মূল আসামি তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এখানে আমার একটা প্রশ্ন আছে যে আপনি কি যখন শ্যাডো ইনকোয়ারি করার সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্ত কি আপনি নেন? মানে আমরা এই সিদ্ধান্ত এইটা একটু মানে আমি কারণ বুঝি না, কিন্তু এটা একটু পুলিশি আইনের সাথে একটু সাংঘর্ষিক না না, এটা সাংঘর্ষিক না, যেহেতু আমাদের ম্যান্ডেটে আছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা, গ্রেপ্তারে সহায়তা করা, হ্যাঁ, এবং এই যে রহস্য উদ্ঘাটনে আমরা তাদের সহায়তা করি। লিগ্যাল প্রক্রিয়াটি সংশ্লিষ্ট থানা পুলিশই গ্রহণ করে। ওকে, হ্যাঁ, আমরা যেমন এই 7 জনকে গ্রেপ্তার করে দ্রুত পুলিশকে আমরা হ্যান্ডওভার করেছি। আপনারা জানেন যে মিটফোর্ড হাসপাতালে একটা খুব মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়, পাথর মেরে একটা লোককে মারে। এটি দেখার সাথে সাথেই আমরা দ্রুতই এটার শ্যাডো ইনভেস্টিগেশন শুরু করি এবং খুব অল্প সময়ের মধ্যেই 2 জন আসামি আমরা গ্রেপ্তার করি, যাদেরকে সিসি ফুটেজে দেখা গেছে, এবং গ্রেপ্তার করে আমরা পুলিশে হ্যান্ডওভার করি। কিন্তু মাননীয় মহাপরিচালক, আমি যেটা বলতে চাই যে এইটা একটু প্রক্রিয়াটা একটু অবৈজ্ঞানিক মনে হয় কিনা? মনে করেন বাংলাদেশে 200 খুন হইতেছে ধরা যাক একটা গিভেন টাইমে, আপনি 10টা খুনের প্রতি বিশেষ মনোযোগ দিতেছেন, এটা আপনার ওন ডিসক্রিপশন বা মিডিয়া যেটাকে নিয়ে বেশি কথা বলতেছে সেইটার জন্য একটু মানে প্রক্রিয়াটা একটু অবৈজ্ঞানিক মনে হয় কিনা? এটা তো আপনার ওই যে আমাদের এটা পিক এন্ড চুজের সমানা থাকে কিনা? পিক এন্ড চুজ, এটা আপনি হয়তো আপনার দৃষ্টিতে বলতে পারেন, বাট আমরা চাই যে সবগুলা খুনেরই আপনার তদন্ত হোক, সেটার বিচার হোক, এবং প্রত্যেকটা খুনেরই তো আপনার থানায় মামলা হয় এবং পুলিশ এটা ইনভেস্টিগেট করে, পুলিশ করবে। বাট আমাদের পক্ষে তো সবগুলা খুন করা সম্ভব না। সুতরাং এর মধ্যে আমরা বেছে বেছে যেগুলা খুব সেনসিটিভ খুন, মানুষকে খুব আলোড়িত করে, মিটফোর্ডের ঘটনাটা আলোড়িত করেছে, গাজীপুরে এক সাংবাদিককে প্রকাশ্যে সন্ধ্যার পরে তাকে খুন করে, ওইটারও আমরা আসামি গ্রেপ্তার করেছি। এরপরে আপনার যে বিভিন্ন সময় এই জায়গায় যদি আপনি আমাদের একটু আলোকিত করতেন যে আপনি তো পৃথিবীর নানা জায়গায় কাজ করছেন, আসলে আপনার পড়াশোনা বিস্তর, পৃথিবীর উন্নত দেশগুলিতে এইটা কিরকম ভাবে হয়? ধরেন মানে থানারও তো একটা নিজস্ব সক্ষমতা আছে, আমরা কিন্তু সারাক্ষণই দেখতে থাকি এই পুলিশের জুরিসডিকশন নিয়ে কিন্তু পুলিশ খুব সেনসিটিভ থাকে, যে এটা আমার জুরিসডিকশন, ও তো এটার মধ্যে যেমন তো ওইটা তো এইটা সারা পৃথিবীতে কেমন মানে লেভেলের মতো? সারা পৃথিবীতেও আপনার এরকম এলিট বাহিনী আছে যারা নিয়মিত ওভারল্যাপিং আছে। আর আমাদের এখানেও যে জিনিসটা হয়, এখানে ওই জুরিসডিকশন নিয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা নাই, আমরা কিন্তু পরস্পরকে আপনার কমপ্লিমেন্ট করি। আমরা যে থানা পুলিশ বলেন বা অন্যান্য পুলিশের যে ইউনিট আছে, র্যাব আছে, আমরা একটা ক্রাইসিসের সময় সবাই সম্মিলিতভাবে কাজ করি, এবং একটা মানে এটা একটা আমাদের এই সম্মিলিত উদ্যোগের ফলে অনেক সময় কাজগুলো ত্বরান্বিত হয় এবং খুব দ্রুততম সময় আমরা এটা করতে পারি। এটা নিয়ে কোনো আপনার কোনো সমস্যা নাই, জুরিসডিকশনের কোনো সমস্যা নাই, কোনো কনফ্লিক্ট নাই, রাদার আমরা পরস্পরের সহযোগিতার মাধ্যমে কাজগুলো করি। না কোনো না ইগো কনফ্লিক্ট এখানে কোনো ধরনেরই কোনো নাই। আচ্ছা, এটা আমি মানে দর্শকদের উদ্দেশ্যে মানে আপনার আসলে রিপোর্টিং বসকে আমার আপনার যে পুলিশ হেডকোয়ার্টার্স এবং পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি পুলিশ হেডকোয়ার্টার্সের সাথে কাজ করি, পুলিশের একটা অঙ্গ। জি, পুলিশ হেডকোয়ার্টার্স মানে আপনি কি আপনার মানে আইজি সাহেবকে উনি আপনার? জি জি জি, হ্যাঁ হ্যাঁ, আমাদের লাইনে আমাদের যত আপনার রিপোর্ট বা বিভিন্ন তথ্য বা আমাদের যোগাযোগের সব পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে হয়। ওকে, আপনাদের কার্যক্রম বিশেষ করে গত 3-4-5 মাসে যখন বড় বড় কতগুলি, বিশেষ করে দুর্গাপূজা সহ আরো কতগুলি মানে সংখ্যালঘুদের, সংখ্যালঘু শব্দটা আসলে বলতে চাই না, মানে যারা মানে কম সংখ্যায় আছেন তাদের নিরাপত্তা নিশ্চিতে আপনারা বেশ ভালো কাজ করেছেন, কিন্তু আপনাদের যেটা সমালোচনা যে এই 12-14 মাসে দেশে শতাধিক মাজার ভাঙা হয়েছে, কোনো ক্ষেত্রে কিছু জিনিস ঘোষণা দিয়ে করা হয়েছে, দরবারের লাশ তুলে আগুন দেওয়া হয়েছে, এগুলি প্রতিরোধে আমরা র্যাবকে তেমন একটা সক্রিয় দেখি নাই।
না, এগুলা আপনার আমি বলি আমাদের যে সংখ্যা, হ্যাঁ, আমাদের সংখ্যা পুলিশের তুলনায় বা সেনাবাহিনীর তুলনায় খুবই কম। আমরা 10 থেকে 10,500 লোক। তো সুতরাং কোথাও যখন এই ধরনের আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ডেপ্লয়মেন্ট হয়, সেটা আমাদের সংখ্যাটা সেখানে কম থাকে। তো প্রতিটি ঘটনায় আমরা ছিলাম। কিন্তু এটা হয় কি আপনার আমরা জুলাই আগস্টের পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে শক্তি প্রয়োগের ক্ষেত্রে আমরা এখন কিছুটা সংযমের পরিচয় দেই। হ্যাঁ, আমরা আপনার শক্তি প্রয়োগের ক্ষেত্রে অর্থাৎ যাতে সেখানে ক্যাজুয়ালিটি খুব বড় ধরনের না হয়, এই সংযমের পরিচয় দেই। কারণ কিছু কিছু পরিস্থিতি আছে যে মব কালচারের বা কথা যেটা বলতেছেন, যে এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়, ওই মব কন্ট্রোল করতে গেলে যে পরিমাণ শক্তি প্রয়োগ করা দরকার, ওই পরিমাণ শক্তি প্রয়োগ করলে সেখানে হয়তো অনেক বেশি ক্যাজুয়ালিটি হয়। এইভাবে বেশ কয়েকটা জায়গায় আমরা দেখেছি যে সেখানে আপনার প্রায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 400-500 সদস্য ছিল। তারপরও ওই যে ময়মনসিংহের একটা মাজার ভাঙ্গার ক্ষেত্রে তারপরও আমরা সেটা নিয়ন্ত্রণে রাখতে পারিনি, আমাদেরকে ওভার পাওয়ার করে তারা এটা করেছে। তো ওই যে যে কথাটা বললাম যে যাতে ক্যাজুয়ালিটি বেশি না হয় আপনার, অর্থাৎ বড় ক্ষতির চেয়ে ছোট ক্ষতি, যে আপনার আমাদের এটা দণ্ডবিধিতে একটা আইন আছে, হ্যাঁ, যে আপনার জন্য একটা বড় ক্ষতি এড়ানোর জন্য ছোটখাটো যে এইটা ওই অনেকটা সেই রকমেরই বড় ধরনের ক্যাজুয়ালিটি রক্ষা না পাওয়ার জন্য কিন্তু কিন্তু মানে মহাপরিচালক, এই ক্ষেত্রেও আপনি পিক এন্ড চুজ করতেছেন কিনা, একটা না, পুলিশ জায়গায় থাকতেছেন কিনা, যাদের শক্তি বেশি তাদেরকেই রক্ষা করার চেষ্টা আপনি বেশি না, করতেছেন? ব্যাপারটা তা না। এখানে যদি আপনি যে মাজার ভাঙ্গা বলেন, এগুলা আমাদের যদি ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেন, এটা আমাদের ব্যর্থতাই বলতে হবে। আমরা আসলেই সফল হইনি। আমাদের উচিত ছিল প্রত্যেকটা জায়গায় এই প্রোটেকশনটা দেওয়া, বাট বাস্তবতার কারণে এবং বিভিন্ন কারণে হয়তো আমাদের ওই ব্যর্থতা আছে। বাট আমরা এটা কাটিয়ে উঠে ক্রমান্বয়ে আমরা আরো বেশি শক্তিশালী। এই জন্য আপনার সামাজিকভাবেও একটা কিন্তু এখানে একটা কিছু করার আছে। কেবলমাত্র সব সমস্যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিলে তাদের পক্ষে সবকিছু করা মুশকিল। এক্ষেত্রে একটা সামাজিক বা রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন তাদেরও একটা ভূমিকা রাখা উচিত এই ধরনের ক্ষেত্রে। তারাও যদি এগিয়ে আসেন, তাহলে আমরা সবাই মিলে হয়তো এই যে মব কালচারের যেগুলা ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত বা একটা যে কলহ, বিভিন্ন গোষ্ঠীগত কলহ, এগুলা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সবার একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার। আপনি যেহেতু মবের কথা বললেনই, তো আপনার কাছে কি মনে হয় মব থেকে কারো জীবন বাঁচাতে, আমি একদম সুপ্রিম বা সর্বোচ্চ ঘটনা, অপটিমাম ঘটনার ক্ষেত্রে বলতেছি, জীবন বাঁচাতে আপনার কাছে কি মনে হয় যে আপনার বাহিনীর যারা আপনার সহকর্মী আছেন তারা যথেষ্ট অ্যাক্টিভ হচ্ছেন? মানে এটা একটা অভিযোগ যে র্যাব আসলে খুব অ্যাক্টিভ হইতেছে না, চোখের সামনে মানুষকে খুন করা হচ্ছে বা খুনের উদ্দেশ্যে একজন মানুষ আরেকজনের দিকে যাচ্ছে, র্যাব অ্যাক্টিভ হচ্ছে না বা এক ধরনের, এটা কি আপনি এই অভিযোগকে আপনি? না, অভিযোগটা আমি ঠিক এইভাবে মানতে রাজি না। আমরা চেষ্টা করি আর কি, ওই মানুষের জীবন বাঁচানোর জন্যই তো আমরা আইন শৃঙ্খলা আমরা চেষ্টা করি। সেই ক্ষেত্রে হয়তো কোথাও কোথাও ব্যর্থ হতেও পারি, বাট আমাদের সফলতা অনেক আছে। তবে আপনার মবের যতগুলা ঘটনা ঘটছে প্রত্যেকটা ঘটনায় কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ায় আমরা নিয়েছি। যেমন আপনার কুমিল্লায় মা এবং মেয়েকে পিটিয়ে হত্যা করেছে মব সৃষ্টির মাধ্যমে, যে তারা মাদকের ব্যবসা করে, এলাকার পরিবেশ নয় এই জন্য। তো আমরা হয়তো ঘটনাটা জানার পরে পরবর্তীতে এর সঙ্গে যারা জড়িত আমরা কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছি। এরপরে আপনার কুমিল্লা মুরাদনগরেও যে আমাদের এক হিন্দু বোন, তাকে